সলিমুল্লাহ খান ও আহমদ ছফার সমস্যাটা কোথায়? আহমদ ছফা বাঙালি মুসলমানের মন বইলা মুসলমানদের বাঙালির তুলনায় ছোট করলেন কেন? এই জিনিসটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে মাদ্রাজের সাথে বাঙালির যে সমস্যাটা, সেই সমস্যাটাই কিন্তু মাদ্রাজেরা কেন এত জ্ঞানী গুণী, এরা কেন 200 কোটি মুভি বাজেটের মুভি করে? কারণ সলিমুল্লাহ খান যতই হিন্দি রাষ্ট্রভাষার থেকে উর্দু রাষ্ট্রভাষার যোগ্য এরকম একটা ভিডিও করতে পারেন, কিন্তু তিনি তো জার্মান দর্শনটা বোঝেন না, তিনি উত্তর ভারতের দর্শনটা বোঝেন না, যেটা মোহাম্মদ আজম বোঝেন। তো মোহাম্মদ আজম কিন্তু এটা খুবই সমালোচনা করেছিলেন, যৌক্তিকভাবে সমালোচনা করেছিলেন মোহাম্মদ আজম, যে মোহাম্মদ আজম সমালোচনা করেছিলেন যৌক্তিকভাবেই যে যদি ইসলাম শ্রেষ্ঠ হয় তাহলে সংস্কৃতকে তারা ওখান থেকে আনার পরেও, যেটা বাংলার বাইরে, যেটা বিহারে, যেটা সে নাম কি বলে, সেটা যদি ইসলামের মানে বিদেশি না হয় তাহলে আরব কেন বিদেশি হবে? তাহলে দেশ বলতে কেন আমরা ভারতবর্ষকে বুঝবো না, কেন বাংলাকে শুধু দেশ সম্মান? খুবই স্বাভাবিক প্রশ্ন। কারণ উত্তর ভারতের সাথে আমাদের যতখানি পার্থক্য, এই পার্থক্য কিন্তু আরবের সাথেও আমাদের ওই রকম পার্থক্যই আছে। আর আমরা যদি বাংলাকে একটা ইউনিট হিসেবে ধরি, তাহলে বাঙালি মুসলমান কেন আরেকটা ইউনিট হবে না? তো এই ইউনিট বা একক হিসাবে যদি আমরা চিন্তা করি, সেইটা কিন্তু কেন মোহাম্মদ আজম চিন্তা করতে পারছেন, যে সলিমুল্লাহ খান চিন্তা করতে পারছেন না, বা আহমদ ছফা পারেন নাই? কারণ আহমদ ছফা বা সলিমুল্লাহ খান এরা 3 ইডিয়টস মুভি, এর কাল্ট স্ট্যাটাস আছে। বাংলাদেশের শিক্ষিত যুবকরা যে পাগলের মতো 3 ইডিয়টস মুভিটা দেখেছে, বা মুন্না ভাই নির্দেশ, বা লাগেরা মুন্না ভাই, বা পিকে, এই মুভিগুলো যে একজন সিন্ধি মানুষ রাজকুমার হিরানি যে কথাগুলো বলতে চাচ্ছিলেন, সেটা কিন্তু বাংলাদেশের জ্ঞানীগুণের অনেকে ধরে ফেলছে। কিন্তু সলিমুল্লাহ খান ধরতে পারেন নাই, কারণ সলিমুল্লাহ খান সুপারফিশিয়াল কয়েকটা বই পড়ে তিনি বিখ্যাত হতে চান, কিন্তু জ্ঞান অর্জন করতে চান না। জ্ঞান অর্জন আর বিখ্যাত হওয়ার জিনিসটা দুটো আলাদা জিনিস। জ্ঞান অর্জন হলো নিজের সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আর ভ্যানিটি হলো উপর যেন খ্যাতি অর্জন করতে চাই, কিন্তু নিজের কাছে নিজে সন্তুষ্ট হওয়া, এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু আল্লামা ইকবালের প্রচণ্ডভাবেই ছিল, বা নীরসি চৌধুরী, এরা কিন্তু দেখবেন যে এরা অনেক শেষ বয়সে এসে বই লিখেছেন। প্রথম বইটা 39 বছর বয়সে লিখছেন আল্লামা ইকবাল, কিন্তু রবীন্দ্রনাথ কি বিখ্যাত হতে চাইতেন যে 15 বছর বয়সে বই লেখা শুরু, 18 বছর বয়সে তার বই ঠাকুরের হাট লেখা শেষ। তো এই জিনিসটা বুঝতে হবে যে এই বাহ্যিক চেতনা বা খ্যাতির চেতনাটা রবীন্দ্রনাথের প্রচণ্ডভাবেই ছিল, যেটা আল্লামা ইকবাল বা নীরসি চৌধুরীর প্রথম বইটা তার 71 বছর বয়সে বাংলায়, আর 51 বছর বয়সে তার প্রথম বাংলা বইটা, ইংলিশ বইটা আছে, বইটার নাম কি, 51 বছর বয়সের যে অটোবায়োগ্রাফি বাই অ্যান আননোন ইন্ডিয়ান। কাজী নীরজ চৌধুরী বা আল্লামা ইকবাল যখন রবীন্দ্রনাথের বিরোধিতা করেন, এটা খ্যাতির জন্য না, এটা জ্ঞানের বিরোধিতা, রবীন্দ্রনাথের শয়তানের বিরোধিতা। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা ওই জিনিসটা বুঝতে পারবো যে এই বাঙালি মুসলমানের মন এটা কিছু হয়ই নাই। তাহলে কি হয়েছে? বাঙালি মুসলমানের মন বা আহমেদ ছফা এদের হলো কি চট্টগ্রামের আঞ্চলিক দ্বারাই তারা কলকাতাকে মনে করছে বিশ্বের কেন্দ্র। কিন্তু আল্লামা ইকবাল কী বলছে, মিশরও শামসে গুজার, পারস্য হিজাজসে গুজার। মিশরও সিরিয়া থেকে বেরো, পারস্য এবং সৌদি আরব থেকেও বেরো, যদিও যদিও পাশ্চাত্যের বসন্ত খুবই মনোলোভা, হে উচ্চডানার পাখি, এখান থেকেও বেরোও, তুমি গোটা পৃথিবীর সমগ্র দর্শনকে বুঝো। তাহলে কত পড়াশোনা করলে একজন মানুষ যে তিনি ব্রিটেনতে কেমব্রিজ থেকে মাস্টার্স করে জার্মানি থেকে আবার সেই একই লেখার পড়ে পিএইচডি অর্জন করতে যান। আপনারা যদি ওই বইটা পড়েন, ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, যেটা আসলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা বুঝতেই পারবেন না এই নাম কি বলে, এই অনেকে তো মানে যে সমস্যাটা ছিল আব্দুর রাজ্জাকের, সেই সমস্যাটা কিন্তু এদেরও, এই সলিমুল্লাহ খানেরও। তাহলে আমি যে কথাটা বলছি যে বাংলাদেশে যাকে গুরু বলতেছেন, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি গায়, তত্ত্ববি আমার গুরু নিত্যানন্দ রায়, এইটা কেন বলতেছেন? এত বড় গুরু হিসেবে কেন প্রিচ করছেন? কারণ তিনি নিজে আরও মূর্খ ছিলেন। তিনি বাংলাদেশের যার তো জ্ঞানীগুণী ছিল, তার মধ্যে সবচেয়ে জ্ঞানী হল আব্দুর রাজ্জাক স্যার। কিন্তু আব্দুর রাজ্জাক স্যারের যারা পিএইচডি থিসিসটা করেছেন, তারা রিয়েলাইজ করবেন যে
সলিমুল্লাহ খান যেমন মূর্খ, আব্দুর রাজ্জাক স্যারও মূর্খ। কারণ কি? কারণ আব্দুর রাজ্জাক স্যার যখন পিএইচডি থিসিসটা করতে চাচ্ছিলেন, তিনি হালির সাথে বঙ্কিমের তুলনা করতে পেরেছেন, সার্থকভাবে পেরেছেন, কিন্তু আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের তুলনা করতে পারেননি। কারণ আল্লামা ইকবালকে বুঝতেও মানে আমি তো বললাম যে তার 1907 সালে, তার 23 বছর পরে তিনি 1930 সালে পাকিস্তান প্রস্তাব করেছেন। পাকিস্তান প্রস্তাব নিয়ে সলিমুল্লাহ খানের কোনো ভিডিও নেই। আমি চ্যালেঞ্জ করছি তিনি একটি ভিডিও পাকিস্তান প্রস্তাব নিয়ে করুন। তারপরে যেই ভিডিও এই শিক্ষাগোষ্ঠীর কেউই করতে পারে না, শিক্ষাগোষ্ঠীর সবগুলো বেঁচে তখন। পাকিস্তান প্রস্তাব একটা দার্শনিক রচনা, 14-16 পৃষ্ঠার রচনা, গোটা পৃথিবী তাবৎ দর্শন রচনা করে মুসলমানরা কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং কেন তাদের লাগবে, একটা স্বাধীন দেশ লাগবে, যেটা উইলটন মাত্র 45 বছর বয়সেই তিনি বলছেন যে ইহুদিদের একটা দেশ লাগবে। তো ইহুদিরা তো গোটা ইউরোপ থেকে কাছাই আসছে। তো এই মুসলমানরা ইহুদের থেকেও শ্রেষ্ঠ, এইটা প্রচার করছেন কি? আল্লামা ইকবাল। তাইলে ওই বয়সে তিনি এই আল্লামা ইকবাল ওই ইসের চুক্তিটাকেই তিনি এই ইসরায়েল তৈরির চুক্তিটাকে তিনি পাকিস্তান তৈরির চুক্তি হিসাবে পেশ করছেন। তখন সমস্ত শিক্ষাগোষ্ঠীর লোকেরা এবং হিন্দু জ্ঞানীগুণী যারা বেঁচে ছিলেন ওই সময়, রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ তিনজনেই জীবনে পাকিস্তান প্রস্তাবের সমালোচনা করার সাহস পাননি। কারণ তিনি বুঝতে পারছেন তাদের থেকে কমপক্ষে দ্বিগুণ বেশি জ্ঞানী হলেন কি আল্লামা ইকবাল। এবং আল্লামা ইকবাল যদি তাদের বিরুদ্ধে কলম ধরেন, যেটা তিনি পরবর্তীতে নেহরুর বিরুদ্ধে কলম ধরেছেন, তারপরে ইদিশের বিরুদ্ধে কলম ধরেছেন আল্লামা ইকবাল, হুসেন আহমদ মাদানি এবং পাকিস্তান প্রস্তাব, এই তিনটা কিন্তু অসম্ভব জ্ঞানীগুণী, এবং এই তিনটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি শিক্ষাগোষ্ঠীর যারা, তারা। তো শিক্ষাগোষ্ঠীর মধ্যে কে আছেন? কাজী আব্দুল ওয়াদুদ। এবং এরা বুঝতেই পারেননি। তো ওই যে কাজী আব্দুর রাজ্জাকের যে মূর্খতা, যে আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের তুলনা করতে গেলে কিন্তু জার্মান দর্শনটা জানা থাকতে লাগবে, যে জানাটা এই কাজী আব্দুল ওয়াদুদের ছিল না, আবুল হোসেনের ছিল না, কাজী মোতাহার হোসেনের ছিল না, মোতাহার হোসেন চৌধুরীর ছিল না, এবং আরও যারা শিক্ষাগোষ্ঠীর, তারা কেউই এই যারা এই ইসের সাথে আলতাফ হোসেন হালির সাথে বঙ্কিমের তুলনা করতে পেরেছেন, কিন্তু আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথ তুলনা করতে পারেননি। স্বয়ং এই নাম কি বলে, লোকটার নাম হলো গিয়া এই কাজী আব্দুল ওয়াদুদ, বা এই কাজী আব্দুল ওয়াদুদ যেহেতু জার্মান দর্শন জানতেন না, কাজেই তার ওই লেখাগুলো হয়নি। এই যে ইকবালের প্রতি দুটো প্রবন্ধ তিনি লিখেছেন, এগুলো হয়নি। আর এই যে ফিলোসফিক্যাল থিসিস করতে তিনি যে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস নামে যেটা করতে গেছেন, সেটাও কিন্তু তার হয়নি। যে এই নাম কি বলে, যেহেতু তিনি জার্মান দর্শন বুঝতেন না, ফলে তিনি আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের তুলনা করতে পারেননি। তো ঠিক এই জিনিসটাই কিন্তু এই জার্মান দর্শন যেহেতু তিনি জানতেন না, এই কাজী নাম কি বলে, সলিমুল্লাহ খান, ফলে সলিমুল্লাহ খান কিন্তু ইকবালের সাথে রবীন্দ্রনাথ তুলনা করতে পারেন নাই, আর ইকবালের উপর প্রবন্ধও লেখেন নাই। এবং সেইটাই কিন্তু তার মধ্যেই আছে যে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম। আর এইটা বুঝতে পারলেই তো মানে কত বড় গাঢ় ছিল এই আহমেদ ছফার বাঙালি মুসলমানের মন, সেটাও তিনি বুঝতে পারতেন। যেটা বয়স কম হওয়ার দরুন তিনি কিন্তু 3 Idiots বা কাজী মুন্না ভাই MBBS, লাগের মুন্না ভাই, এইসব মুভিতে কিন্তু এই জার্মান দর্শনটাই কিন্তু উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে উত্তর ভারতের রাজকুমার হিরানি, যার অরিজিনাল বাড়ি হলো সিন্ধি পরিবারের হিন্দু, তিনি রাজকুমার হিরানি কিন্তু কাজে লাগের মুন্না ভাই, 3 Idiots বা মুন্না ভাই MBBS, তিনটাই কিন্তু তিনি দেখাচ্ছেন শিয়ালের বুদ্ধির থেকে বাঘের হৃদয়টা ভালো। এবং এই জন্যই কিন্তু দেখা যায় তার ওস্তাদকেও শেখাচ্ছে কে? মুন্না ভাই MBBS। মুন্না ভাই তার মেডিকেল কলেজের ডিন যে বোমানি রেডি তাকে শেখাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু আবার এই 3 Idiots-এর আমির খান কিন্তু আবার ইকে শেখাচ্ছে, নাম কি বলে, একজন ছাত্র শিক্ষককে কখন শেখায়, এই জিনিসটা কিন্তু এই মূর্খ সলিমুল্লাহ খান বুঝতেই পারছেন না, যেটা মোহাম্মদ আজম বুঝেছেন। মোহাম্মদ আজম বুঝেছেন বলেই তিনি ওই মোহাম্মদ আজম কিন্তু ওটা চ্যালেঞ্জ করেছেন যে ওই নাম কি বলে, এই এটা কিছুই হয় না এই মোহাম্মদ আজমের বলছি, এই যে এই আহমেদ ছফার যে বাঙালি মুসলমানের মন, যে কলকাতা যেটা মূর্খের শহর, এইটা কিন্তু সেই তুলনায় লাহোর যে গোটা ভারতেরই যে প্রাণকেন্দ্র, সেটা উত্তর ভারত হোক, দক্ষিণ ভারত হোক, আর পাকিস্তান হোক। যেমন দক্ষিণ ভারতে একটা কথা বলি যে পাকিস্তান কি পাক সার জমিন में तुझ जैसे नापाक चीज
কে কাইসে পয়দা হো গায়া, এটা দক্ষিণ ভারতের মুভি ডায়লগ। এই মুভি ডায়লগ তো আপনি কলকাতা পাবেন না, কারণ পাকিস্তানকে তো দক্ষিণ ভারত ফলো করে যেটা। এবং পাকিস্তান যে প্রস্তাব, পাকিস্তান যখন 1946 সালের রচনা, সবচেয়ে বেশি ভোট দিয়েছিল বাঙালি, 130টা সিট পেয়েছিল। আর তারপর তিন নম্বরের পজিশনে পেয়েছিল এই 186টা আসন পেয়েছিল, 79টা আসন পেয়েছিল থেকে, নাম কি বলে, পাঞ্জাব থেকে। 26টা আসন পেয়েছিল সিন্ধ থেকে। কিন্তু এই একটা জিনিস আমরা এই দুটো যে পাঞ্জাব আর সিন্ধ মিলাই, তাইলেও কিন্তু বাংলার সমান হচ্ছে না। কিন্তু দ্বিতীয় যেটা এখানে, তৃতীয় বললাম, চতুর্থ বললাম, প্রথম বললাম, দ্বিতীয় নম্বর কোথায় পেয়েছিল? এটা সাউথ ইন্ডিয়া কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠায়, সাউথ এর হিন্দুরা পাকিস্তানের মুসলিম লীগ, পাকিস্তানের জন্য আন্দোলনরত মুসলিম লীগকে 80টা আসন দিয়েছিল। তাহলে বাংলা হয়েছিল প্রথম পাকিস্তান প্রতিষ্ঠা, তারপরে হলো সাউথ ইন্ডিয়া। তো এই জিনিসগুলো, সাউথ ইন্ডিয়ার যে এত উন্নতি, সাউথ ইন্ডিয়া যে পাকিস্তান থেকে, মানে ভারত থেকে বিচ্ছিন্ন হলো না, সাউথ ইন্ডিয়া যে ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, সাউথ ইন্ডিয়া যে 200 কোটি টাকার করে, আর 1000 কোটি টাকা ইনকাম করে, 200 কোটি বাজেটের মুভি করে, আর ঢাকা কলকাতা যে 30 কোটির লোকের যে বিরাট বাজার, সেই তুলনায় 8 কোটি 9 কোটি লোকের তামিল বা তেলেগুর বাজার থেকে তারা 200 কোটি বাজারে মুভি করছে। কারণ কি, তাদের কাহিনিগুলো এত চমৎকার, সেগুলো ডাবিং হয়ে ইংল্যান্ডে চলছে, আমেরিকায় চলছে, পাকিস্তানে চলছে, বাংলাদেশে চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, সব দেশে চলছে। কেন ইন্টারন্যাশনাল এই জ্ঞানটা ওখানে বিস্তারিত হয়েছিল? কারণ আল্লামা ইকবালকে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান সব জায়গায় তারা সম্মান করে, যেটা বাঙালি মুসলমান করে না। তো এই জিনিসটা যদি আমরা, এই জিনিসটা কিন্তু এই মানে তিনি তো ভাষার, যে উর্দু ভাষার সপক্ষে তিনি বলতে পারেন উর্দু ভারতের কেন রাষ্ট্রভাষা, কিন্তু ভাষা আর দর্শন তো আরেক জিনিস। দর্শনের দিক থেকে এই উর্দু শুধু ভাষার দিক থেকে চ্যাম্পিয়ন না, রাষ্ট্রভাষা হওয়ার যোগ্য না, দর্শনের দিক থেকেও সেটাই কিন্তু দক্ষিণ ভারতে তার চমৎকারভাবে বিকাশ হয়েছে। যে শেক্সপিয়ার সবচেয়ে বেশি চর্চা হয় জার্মানিতে, তেমনি উর্দুর সবচেয়ে বেশি চর্চা হয় দক্ষিণ ভারতে। উর্দু ফিলসফির, উর্দু ভাষার কথা বলছি না। আর এই উর্দু ভাষার প্রথম যে এই লেখালেখি, এটা হয়েছিল কিন্তু না, উত্তর ভারতে না, কারণ ওটা উর্দু তো ওরা বলেই। কিন্তু দক্ষিণ ভারতের যে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা আছে উর্দু। তামিলরা তেলুগু বুঝে না, তেলুগুরা তামিল বুঝে না, বা এই মালায়ালাম বুঝে না, তখন তারা উর্দুতে একে অপরের সাথে কথা বলে। তো লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসাবে যে উর্দুর প্রচলন এটা আছে গোটা ভারতে হয়েছে, সেটা কিন্তু প্রথম শুরু করেছিল এই দক্ষিণ ভারতে, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কান্নাড়া এরা। এখানে বিজেপি একটা আসনও পায় না। আর বিজেপির সবচেয়ে বড় প্রপোনেন্ট হলো এই শ্যামাপ্রসাদ, যিনি বাঙালি। তাহলে বিজেপির মধ্যে এই আল্লামা ইকবালের কিছুটা জ্ঞান আছে, আর কিছুটা বাঙালির অন্ধত্ব আছে। কিন্তু দক্ষিণ ভারতে বাঙালির কোনো অন্ধত্ব নাই। তারা উর্দুর সাথে বাংলার তুলনা করতে পারে, রবীন্দ্রনাথের সাথে আল্লামা ইকবালের তুলনা করতে পারে বলেই তারা 200 কোটি মুভি করতে পারে। কিন্তু এই 24 গণ আন্দোলনের পরে বাঙালি মুসলমানের পক্ষেও উর্দু শেখার একটা সুবর্ণ সুযোগ আসছে। আমরাও 200 কোটি বাজেটে মুভি করবো, আমরাও 1000 কোটি টাকা ইনকাম করবো। আমাদেরও দক্ষিণ ভারতের লোকের, যাদেরকে বলা হয় মাদ্রাসি আর চাপরাসি, তারা যে এখন ভারতের এই প্রায় উত্তর ভারতের ডাবল তাদের পার ক্যাপিটা ইনকাম, এবং বাংলার, পশ্চিমবাংলার 3 গুণ। তো আমরা উত্তর ভারতের কাছাকাছি আমাদের, বা তার থেকে একটু উপরে, কিন্তু আমরা মাদ্রাজিদের প্রায় অর্ধেক আমাদের পারসি। তাহলে আমাদের বাঙালি মুসলমানের বা বাংলাদেশের যদি আমরা উর্দু চর্চা করি, আল্লামা ইকবালকে চর্চা করি, জার্মান দর্শনের পরিপ্রেক্ষিতে আল্লামা ইকবালের অবস্থান, রবীন্দ্রনাথের পরিপ্রেক্ষিতে আল্লামা ইকবালের অবস্থান, এবং রবীন্দ্রনাথকে আমরা ভুলে যাবো না, রবীন্দ্রনাথকে তুলনা করবো যে কত দিক থেকে রবীন্দ্রনাথ মিথ্যাচারগুলো করে গেছেন, রবীন্দ্রনাথ থেকে আল্লামা ইকবাল কত বেশি জ্ঞানী, যেটা দক্ষিণ ভারত সবসময় করছে। রবীন্দ্রনাথের সাথে শুভনারায়ণ চন্দ্রশেখর তার তুলনা করছে। প্রথম যে এশিয়ার নোবেল প্রাইজ পাওয়া, যে এই সাহিত্যে নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ, আর প্রথম এশিয়ার বিজ্ঞান নোবেল প্রাইজ পাওয়া দক্ষিণ ভারতের সিভি রমন তুলনা তারা করছে। সেই তুলনাটা আমরা করতে চাই, যে আমরা শুভনারায়ণ চন্দ্রশেখরের সাথে রবীন্দ্রনাথ তুলনা করতে চাই, আমরা আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথ তুলনা করতে চাই। তখন কী হবে, বাংলাদেশে আমরা আরও বেশি রায়হান রাফির মতো এই চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার পাবো, যারা পরিচালক পাবো, যারা সেলিম খান, জাভেদ আখতারের মতো বাংলাদেশেও সুন্দর সুন্দর ফিল্মের কাহিনী লিখবে। তখন কী হবে, বাঙালি মুসলমানের পার ক্যাপিটা ইনকাম উত্তর ভারতের ডাবল হয়ে যাবে। আমরা তখন 200 কোটি হাজার মুভি করবো। তখন আমরা, সলিম খান হয়তো তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই সলিমুল্লাহ খান তখন বুঝতে পারবেন যে আহমেদ শোভার লেখাগুলো কেন ট্র্যাশ। আর এই আমরা তখন যে আমাদের সবচেয়ে জ্ঞানী যে আব্দুর রাজ্জাক, তারও লিমিটেশনটা ক্রস করে আসতে পারবো,
যেটা অনেকেই ইদানিং করতেছে। এবং তখন আমরা সলিমুল্লাহ খান বা আহমেদ সরফ এই নাম কী বলে, চোদ্দ পিয়ামের গুরু যে আব্দুর রাজ্জাকের যে সীমাবদ্ধতা বা সলিমুল্লাহ খানের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে বাঙালি মুসলমানরা তখন 200 কোটি বাজেট ভূমি করবে, বাঙালি মুসলমান তখন সাহিত্য নোবেল প্রাইজ পাবে, আর বাঙালি মুসলমান তখন 1000 কোটি টাকা ইনকাম করবে দক্ষিণ ভারতের মতোই। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ।